আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানে সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যৌথ বাহিনীর হামলা অব্যাহত। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। যুদ্ধের কারণে এখনই জ্বালানি সংকটের আশঙ্কা নেই দাবি মন্ত্রীর, পর্যাপ্ত মজুদ আছে বলছে বিপিসি। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য রেল ও মেট্রোতে ভাড়া কমছে 25%। সংসদের দলীয় প্রতীকের বিষয়টি নিষ্পত্তির পরই স্থানীয় সরকার নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চতুর্মুখী হামলায় এখনও অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। মঙ্গলবার আইআরজিসির শীর্ষ কমান্ডার ও ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলে তাদের মিসাইলের আঘাতে পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। নতুন হামলার ঘটনা ঘটেছে আরব আমিরাত, ওমান সহ বিভিন্ন আরব দেশেও। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যেও সংঘাত চলছে। এদিকে ইরানের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের যৌথ হামলার জেরে যে যুদ্ধ শুরু হয়েছে সেটি 4 দিনেও থামেনি। উল্টো সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ায় ক্রমেই মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের শঙ্কা বাড়ছে। মঙ্গলবারও ইরান জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ওয়াশিংটন, তেল আবিব। গুড়িয়ে দেওয়া হয়েছে তেহরানের বহু স্থাপনা। এ পর্যন্ত দেশটির 153 শহর হয়েছে হামলার শিকার। নতুন করে আইআরজিসির শীর্ষ কমান্ডার, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনে হামলার দাবি করেছে আইডিএফ। বেসামরিক নাগরিকদের টার্গেট বানানোয় মার্কিন প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার দাবি ইরানের। আমেরিকার জনগণের তাদের সরকারকে প্রশ্ন করা উচিত। মিনাবের স্কুলের শিশুরা কিংবা ফার্স প্রদেশের ক্রীড়াবিদরা কি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল? জুন মাসে ট্রাম্প দাবি করলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন হয়েছে। যদি তা ধ্বংসই হয়ে যায় তাহলে সেটি কিভাবে হুমকি তৈরি করে? পাল্টা জবাব অব্যাহত রেখেছে ইরানও। সেন্ট্রাল ইসরায়েলের একাধিক স্থানে আঘাত হেনেছে ইরানের মিসাইল। পাওয়া গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য। জেরুজালেমেও সতর্কতা সাইরেনের শব্দে মিসাইল হামলার আতঙ্কে বাংকারে ঢুকতে দেখা গেছে বাসিন্দাদের। সংযুক্ত আরব আমিরাতের অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওমানেও একটি তেলের ট্যাঙ্ক হয়েছে হামলা শিকার। সাইরেনের শব্দ শোনা গেছে কুয়েত সিটিতে। ইরাকের উত্তরাঞ্চলেও হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর অভিযোগ তুলেছে উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সাথে আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনার অনুরোধ জানিয়েছে বলেও সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে দাবি করেন তিনি। অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে মিসাইল হামলার দাবি করেছে হিজবুল্লাহ। বৈরুতে তাণ্ডব চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত গার্লস স্কুলের শিক্ষার্থীদের শেষ বিদায় জানাতে ইরানের মিনাব শহরে নেমেছে শোকাহত মানুষের ঢল। মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভুক্তভোগী এই শিশুদের জানাজা। নিহতদের জানাজায় যোগ দিতে হামলার ভয় উপেক্ষা করে রাস্তায় নামে হাজার হাজার ইরানি। এ সময় অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হয় নিহতদের। অভিযানের প্রথম দিনই হরমুজগান প্রদেশে মানিব শহরের একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ যায় প্রায় 200 শিশুর। আহত হয় আরও অনেকে। মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতাকে উস্কে দিতে পারে ইরান যুদ্ধ, এমন সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দাবি, পরমাণু অস্ত্র তৈরি থামানোর দোহাই দিয়ে যে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, তাতে তৈরি হতে পারে বিপরীত পরিস্থিতি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরান ইস্যুতে কথা বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যে যুদ্ধ শুরু হয়েছে তাতে কেবল ইরানই নয়, বরং আরব দেশগুলো পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য প্ররোচিত হতে পারে। তাই পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের যে মহৎ লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করা হয়েছে, এতে ঠিক উল্টোটা হতে পারে। আমরা স্পষ্টতই এমন কর্মকাণ্ডের বিরোধিতা করি। ভিসার মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। এন্ট্রি বা প্রবেশ ভিসার উপর এই নীতি কার্যকর হবে বলে জানায় দোহা। বিবৃতিতে বলা হয়, যাদের কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে
তাদের জন্য এই নীতি কার্যকর হবে। বর্ধিত মেয়াদ 28 ফেব্রুয়ারি থেকে ধরা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয়ভাবে এই নিয়ম কার্যকর হবে, অর্থাৎ সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে এটি প্রক্রিয়াকৃত হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে যখন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য, তখন ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিল দোহা। যুদ্ধাবস্থার কারণে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ। 5 মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েতে ফ্লাইট স্থগিত করেছে বিমান। মঙ্গলবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 38টি সহ মোট বাতিল হয়েছে 147টি। এতে দুর্ভোগে পড়া যাত্রীদের সহায়তা করছে সরকার। বিশ্লেষকদের মত, সংকট দীর্ঘমেয়াদী হলে বিপদে পড়তে পারে বাংলাদেশের মতো তৃতীয় সারির দেশগুলো। মোকাবেলায় এখনই জোর প্রস্তুতি দরকার সরকারের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে পাল্টা জবাব দিচ্ছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো। শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য সংকট ঘনীভূত হওয়ার। গত দুদিনের সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 2 জন বাংলাদেশি নিহত ও 7 জন আহত হয়েছে, যা নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, যেখানে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এমনকি রাতে পররাষ্ট্রমন্ত্রী 2 দফায় কথা বলেছেন গালফভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়েছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে মধ্যপ্রাচ্যে গমনোচ্ছুদের যাত্রার ব্যবস্থা করা হবে। এছাড়া নিহতদের মরদেহ আনার ব্যবস্থাও করছে সরকার। মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। এদিকে মধ্যপ্রাচ্য সংকটের কারণে আটকে পড়া প্রবাসীদের সহায়তায় কাজ করছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখন পর্যন্ত 89 জনের আবাসন ব্যবস্থা করেছে। এছাড়া আরও 1046 জনের আবাসনের ব্যবস্থা করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সংকটের বড় প্রভাব পড়বে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে। এমনকি সংকট বাড়তে পারে দেশের জ্বালানি খাতেও। তাই তাগিদ এখনই ব্যবস্থা নেয়ার। ভবিষ্যতে বাংলাদেশের এই ধরনের সিচুয়েশনে অন্ততপক্ষে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি স্টেটমেন্টগুলি প্রণয়ন করা হয়, সেটা বাংলাদেশের সব দিক থেকে স্বার্থকে রক্ষা করবে। কারণ ভূকৌশল বা ভূ রাজনৈতিক যে পরিবর্তনগুলি হয়, সেগুলি কখনো স্ট্যাটিক থাকে না, বারবার পরিবর্তিত হতে থাকে। সুতরাং আজকে যিনি আপনার বন্ধু, কালকে আপনার বন্ধু তিনি নাও থাকতে পারেন। সুতরাং সেইভাবে চিন্তা করে ভবিষ্যতে স্টেটমেন্টগুলি রেডি করা দরকার হবে। বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের উপরে গুরুত্ব আরোপ করেছে এবং এই রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের উপর গুরুত্ব আরোপ করা অব্যাহত থাকা উচিত। সো বাংলাদেশ এই ইন্টারন্যাশনাল অর্ডার, রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার যদি না হয়, শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবী একটা হুমকির ভেতরে যাবে।